नमस्कार আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের অক্টোবর 2025 সালের মাসিক রাশিফল, অর্থাৎ এই 2025 সালের অক্টোবর মাস আপনাদের কেমন যাবে, আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, মন মানসিকতা, আপনাদের সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, আপনাদের ভাইদের সাথে সম্পর্ক, মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য, পারিবারিক স্বাচ্ছন্দ্যবোধ, পারিবারিকভাবে উপার্জন, পড়াশোনা, সেখান থেকে যানবাহন ক্রয় বিক্রয়, প্রেম, শিক্ষা, সন্তান, দাম্পত্য, বিবাহ, ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে আপনার কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে, আপনার উপার্জন নিয়ে, আপনার ব্যয় নিয়ে, সামগ্রিকভাবে মানব জীবনে অতি প্রয়োজনীয় বিষয়গুলির উপর আমি আলোচনা করতে চলেছি। আমার আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর একটু বলে রাখি, আমার এই চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যেটা শ্রাপিত যোগ সংক্রান্ত বিষয় নিয়ে। আপনার জন্মকুণ্ডলিতে যদি শ্রাপিত যোগ থেকে থাকে, তাইলে সেই শ্রাপিত যোগ অর্থাৎ শনি রাহুর সংমিশ্রণে সংগঠিত হয়, সেটা আপনার জীবনে কি প্রভাব ফেলতে পারে তারই উপর একদম তত্ত্বমূলক আলোচনা আমি করছি। অবশ্যই আলোচনাটি গুরুত্বপূর্ণ, আপনাকে দেখতে হলে, শুনতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আপনি সাবস্ক্রাইব করুন এবং আলোচনায় আমি প্রবেশ করছি। যাই হোক, কালপুরুষ চক্রের একদম প্রথম ঘর, এই ঘরটি হচ্ছে মেষ রাশি বা মেষ লগ্নের ঘর। চন্দ্র যদি থাকে না, রাশি হয়ে যায়, আর ওখানে যদি লং লেখা থাকে তাইলে এটা হচ্ছে মেষ লগ্নের ঘর। তো এই রাশি বা লগ্ন, একে নিয়েই আমরা আলোচনা করছি। তো এখানে যেখানে আমি 1 লিখে রেখেছি, এইখান থেকে জাতক বা জাতিকার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা নিয়ে আলোচনা করা হয়। তো গ্রহ অবস্থান যা আছে তাতে দেখা যাচ্ছে এই জায়গায় চন্দ্রের অবস্থান ধরে নিয়েই আলোচনা বা লগ্ন নিয়ে আলোচনা। এখানে যদি আপনি যদি লগ্ন বা রাশির মালিক হন মেষ রাশির, এই মুহূর্তে দেখা যাবে যে আপনার লগ্নপতি মঙ্গল সপ্তমে বসে সরাসরি আপনার লগ্ন বা রাশিতে দৃষ্টি রাখার সুবাদে আপনার কিন্তু দৈহিক এবং মানসিক দুটো দিকই কিন্তু ভালো থাকবে। শারীরিকভাবে আপনি কিন্তু ভালো থাকছেন, রোগ ব্যাধি থেকে অনেকটা আপনি কিন্তু বাইরে থাকছেন। হ্যাঁ, যদিও শুক্র প্রবেশ করে যাচ্ছে 8 তারিখের পর, কিছুটা নিচস্থ হচ্ছেন, কিছুটা পুরুষ হলে তাদের শুক্র ঘটিত, মেয়ে হলে যে মেয়েদের নিজস্ব কিছু রোগ থাকে, ওই ধরনের রোগ ব্যাধি মাথাচাড়া দিতে পারে, তবে সেটা বৃহত্তর আকার নেওয়ার কোনো সম্ভাবনা নেই। তথাপি যেহেতু শুক্র নিচস্থ হয়ে ষষ্ঠ গৃহে প্রবেশ করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, চিকিৎসকের পরামর্শে থাকা উচিত। এ ব্যতীত দেখা যাচ্ছে যে মোটামুটি মঙ্গল তিনি সপ্তমে থেকে লগ্নের দৃষ্টি রেখেছেন, মানে নিজের ঘরকে তিনি খারাপ করবেন না, অবশ্যই দেখছেন। সুতরাং আপনার শরীর স্বাস্থ্য এক প্রকার ভালো থাকবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে, আপনার মধ্যে একটা আত্মপ্রত্যয় জন্ম হবে এই অক্টোবর মাসে। সুতরাং সময়কালটা ভালো, এবং এই মাসের ঠিক শেষের দিকে অর্থাৎ 28 তারিখ মঙ্গল আবার চলে যাচ্ছেন কোথায়, অষ্টমে। সেই সময় থেকে কিঞ্চিত আপনার এই ভালোটা হয়তো না থাকতে পারে, তবে সেক্ষেত্রে না থাকারও কোনো কারণ নেই, কারণ অষ্টমে মঙ্গল প্রবেশ করলে সেটা তার নিজের ঘর, সুতরাং সেখানেও তিনি ভালো ফলদান করবেন। যাই হোক, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা এক প্রকার ভালো থাকছে। এবারে চলে যান দ্বিতীয় ঘর, যেখান থেকে আমরা সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স আলোচনা করি। এর অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র কিন্তু বর্তমান বসে আছেন পঞ্চমে, 8 তারিখের পর তিনি ষষ্ঠে প্রবেশ করে যাবেন। তো ষষ্ঠ হচ্ছে একটু ঋণের জায়গা দেখায় এবং নিচস্থ হচ্ছেন, অর্থাৎ আপনার লগ্নপতি সপ্তমে দৃষ্টি রেখেছেন, শরীর অবশ্যই ভালো থাকবে, কিন্তু আপনার সঞ্চয় বা ব্যাংক ব্যালেন্সের অধিপতি যেহেতু ষষ্ঠে চলে যাচ্ছেন, সেই ক্ষেত্রে বলবো আপনার কিন্তু একটা ঋণ যোগ পরিলক্ষিত হচ্ছে, অর্থাৎ আপনার কিন্তু সঞ্চয় হ্রাস পাবে এবং ঋণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই বিষয়টা নিয়ে আপনাকে তাহলে আগে থেকে সচেতন থাকতে হবে। আমরা যারা জ্যোতিষী করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাকে বুঝিয়ে বলা যে কি ঘটতে যাচ্ছে, আপনি কোন বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। এক্ষেত্রে আপনার ব্যাংকে গচ্ছিত অর্থ কিছুটা নাশ হওয়ার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। খাদ্যক্ষেত্র থেকে
বেশ কিছুটা রোগ ব্যাধির সম্ভাবনা তৈরি হবে, সেটা আমি পরবর্তী ক্ষেত্রে যখন ষষ্ঠ ঘর আলোচনা করব আলোচনায় আসবো। যাই হোক, ব্যাংক ব্যালেন্স আপনার কিঞ্চিত কমবে। তৃতীয় ঘরে বৃহস্পতি বসে আছেন 17 তারিখ পর্যন্ত, 18 তারিখ তিনি কিন্তু চতুর্থে চলে আসবেন। এবারে তৃতীয়ের অধিপতি তিনি কিন্তু বসে আছেন কোথায় না, বর্তমান 3 তারিখ পর্যন্ত ষষ্ঠে তার নিজের ঘরে উচ্চাবস্থায় আছেন, তারপর তিনি আবার চলে আসবেন কোথায়, সপ্তমে। তো মূল বিষয়টা কি দাঁড়ালো, তৃতীয় ঘর থেকে আমরা কি কি আলোচনা করি। ভ্রাতা, একটু পরাক্রম, সাহসিকতা, মানসিকতা, দৃঢ়তা, যোগাযোগ, ছোটোখাটো ভ্রমণ ইত্যাদি আলোচনা করা হয়। এই জায়গার অধিপতি বুধ তিনি যেহেতু 3 তারিখ পর্যন্ত উচ্চে থাকছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো ফল দিয়ে যাবেন। স্বগৃহে উচ্চ অবস্থায় আছেন, তারপর তিনি সপ্তমে যাচ্ছেন। সপ্তমে গেলে কি ফল দেবেন না, এখানে আপনাকে দেখতে হবে যেহেতু ষষ্ঠপতি হয়ে সপ্তমে যাচ্ছেন এবং তৃতীয়পতি হয়ে সপ্তমে যাচ্ছেন, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ব্যবসা ক্ষেত্রে কিঞ্চিত ঋণ হওয়ার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। সুতরাং এই বিষয়টায় আপনাকে সাবধান থাকতে হবে। আপনি ঋণদান বা ঋণ গ্রহণ থেকে বিরত থাকাই আপনার ক্ষেত্রে শ্রেয়। ভাইদের সাথে সম্পর্ক মোটামুটি একটা ঠিকঠাক থাকছে, খুব একটা খারাপ আমি দেখছি না, খারাপ হওয়ার কথাও নয়। পরাক্রমতা থাকবে। ব্যবসার নিমিত্তে ছোটোখাটো ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। চতুর্থ ঘর, এখানে দেখুন আবার বলে রাখি, এই তৃতীয় ঘরে বৃহস্পতি বসে আছেন। বৃহস্পতি হচ্ছেন আপনার নবম এবং দ্বাদশের অধিপতি হয়ে তৃতীয় বসে আছেন 17 তারিখ পর্যন্ত, 18 তারিখ চতুর্থে চলে আসবেন। এই ক্ষেত্রে যখন চতুর্থ ঘর থেকে আমরা যা আলোচনা করি সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃ সম্পদ, পারিবারিক স্বাচ্ছন্দ্য, একটু পঠন পাঠন স্নাতক স্তর পর্যন্ত, যানবাহন ক্রয়, বাড়ি ক্রয় ইত্যাদি আলোচনা করা হয়। এর অধিপতি চন্দ্র আপনার রাশিতে ধরে নিয়ে আলোচনা হচ্ছে এবং এখানে বৃহস্পতি যেহেতু চলে আসছে 18 তারিখ থেকে, 17 তারিখ তিনি চলে আসছেন, 18 তারিখ থেকেই অলরেডি ফলদান শুরু করবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং এখানে বৃহস্পতি উচ্চ হচ্ছেন, সুতরাং আপনার পারিবারিক একটা স্বাচ্ছন্দ্য বোধ বৃদ্ধি পাবে। আপনারা যারা বাড়ি ক্রয় করতে চাইছেন, এই সময়কালটা কিন্তু ভালো, যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। এবং ব্যয়ও হবে, বাড়ি ক্রয়ের জন্য কিছু ব্যয় হবে, সেটা ব্যয়ের জায়গায় যাব। গাড়ি বা যানবাহন ক্রয়ের যোগ ভালো দেখা যাচ্ছে, এই সময় আপনি ক্রয় করতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা উন্নত হওয়ার সম্ভাবনা, সুচিকিৎসায় তিনি আরোগ্য লাভ করতে পারেন। এবং গুরুজনদের একটা আশীর্বাদ আপনার পরিবারকে উন্নত করতে বা পারিবারিক একটা সম্বন্ধকে দৃঢ় করতে সাহায্য করবে। যারা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে সময়টা অতি ভালো সময়। গুরুদেব অর্থাৎ বৃহস্পতি তিনি আপনার চতুর্থে উচ্চ অবস্থায় অবস্থান করছেন 18 তারিখ থেকে, সুতরাং সময়টা আপনার ক্ষেত্রে যথেষ্ট অনুকূল। যারা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষায় বসছেন, অর্থাৎ বিভিন্ন রকম সরকারি পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন বা চাকরি প্রাপ্তির পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে সময়টা অতি ভালো যাবে বলে বোঝা যাচ্ছে। যাই হোক, এটা গেল চতুর্থ ঘর। পঞ্চম ঘর, পঞ্চম স্থল থেকে আমরা প্রেম, শিক্ষা, সন্তান ইত্যাদি আলোচনা করি, কিছুটা সাফল্যও বটে, প্রতিষ্ঠা প্রাপ্তি ইত্যাদি। এই জায়গায় কেতু বসে আছে, এই জায়গাটাকে কিন্তু আপনাদের চেপে রেখেছে। এবারে এই জায়গা থেকে দেখা যাচ্ছে তাইলে আপনি একটা প্রতিষ্ঠা, সাফল্য এটা লাভ করতে গেলে পঞ্চম ঘরকে ঠিক হতে হয়, কিন্তু পঞ্চমে কেতু। আর আপনার দ্বিতীয় অধিপতি শুক্র তিনি 8 তারিখ পর্যন্ত থাকার সুবাদে কিছুটা হয়তো আর্থিক দিকে সাফল্য এলেও শুক্র কেতু যোগ ভালো ফল দেয় না। সুতরাং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রতিষ্ঠা প্রাপ্তির ক্ষেত্র যথেষ্ট খারাপ। এবং প্রেমের ক্ষেত্রেও দেখা যাবে, প্রেমের ক্ষেত্রটাও চাপা থাকবে। প্রেমের ক্ষেত্র শুক্র প্রেমের কারক গ্রহ, তিনি আবার এসে বসলেন কোথায়, পঞ্চমে, নিশ্চিত ভালো ফল দেওয়ার কথা, কিন্তু কেতু থাকার সুবাদে তার প্রকাশ বিকাশ ঘটবে না, তিনি কিন্তু বিষয়টাকে চেপে রাখবেন সবসময়। অর্থাৎ প্রেম প্রাপ্তির ক্ষেত্রে আপনার কিন্তু খুব একটা সুবিধাজনক জায়গা দেখছি না। সন্তান নেওয়ার ক্ষেত্রে বলবো অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন, কারণ কেতু যেখানে বসে থাকে সেখানে কিন্তু সহজে সন্তানটা আসতে দেয় না, সেক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে। এবারে শিক্ষা যারা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বলি, রসায়ন বিদ্যার দিকটা কিঞ্চিত দেখা গেলেও যারা গুপ্ত বিদ্যাজনিত বিষয়ে কাজ করেন তাদের ক্ষেত্রটা ভালো যাবে।
অন্যথায় কিন্তু খুব একটা ভালো আমি দেখছি না, বিশেষ করে উচ্চশিক্ষা যারা গ্রহণ করছেন, কারণ পঞ্চম নবম মিলিয়ে উচ্চশিক্ষাটা আলোচনা করা হয়। নবমপতি যদি ভালো জায়গায় আছেন, কিন্তু এই পঞ্চমের অধিপতি নিচস্থ হয়ে যাচ্ছেন, এই সুবাদে বলা হচ্ছে। কারণ পঞ্চমের অধিপতি এখানে কিন্তু থাকছেন, 17 তারিখ ট্রান্সফার করে যাচ্ছেন, 17 তারিখ পর্যন্ত থাকছেন। 17 তারিখের পর যেহেতু চলে যাচ্ছেন, 17 তারিখের পর সময়টা অতি খারাপ আমি দেখতে পাচ্ছি। প্রেম কেন, উচ্চশিক্ষা কেন, সন্তান গ্রহণ কেন, এক্ষেত্রে আপনাকে অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। ষষ্ঠ ঘর রিপু, ঋণ, রোগ, শত্রুতা ইত্যাদি। এবারে এই জায়গায় দেখা যাচ্ছে রবি অবস্থান করে আছেন। আচ্ছা, বুধ 3 তারিখ পর্যন্ত মাত্র থাকছেন, তাহলে বুধাদিত্য যোগ ভেঙে যাচ্ছে, বুধ বেরিয়ে যাচ্ছেন, রবি একা থেকে যাচ্ছেন এবং শুক্র প্রবেশ করছেন 8 তারিখ। আবার 8 থেকে 17 রবি শুক্রে একটা দারিদ্র যোগ তৈরি হয়। আর আমরা ইতিপূর্বে বলেছি, আপনার দ্বিতীয় পতি যেহেতু নিচস্থ অবস্থায় আসছেন, আপনার সঞ্চয়ে কিন্তু ধাক্কা খাবে, অর্থাৎ আপনার ঋণগ্রস্ত হওয়ার যোগ প্রবল এবং কিছুটা মাথার রোগের দিকে এগাবে, যৌন রোগের সম্ভাবনা দেখা যাচ্ছে। হ্যাঁ, শত্রুতা কিছুটা বৃদ্ধি পাবে এবং শত্রুতার কারণে কিছুটা অর্থহানি যোগ আপনাদের দেখা যাচ্ছে। সুতরাং এই বিষয় থেকে আপনাকে বেরাতে হবে, অর্থাৎ মাথা ঠান্ডা রেখে আপনাকে চলতে হবে। আবার এই ষষ্ঠের অধিপতি সপ্তম স্থল থেকে আমরা কি করি, দাম্পত্য, বিবাহ, ব্যবসা। ষষ্ঠাধিপতি গিয়ে সপ্তমে বসলে একটু ঋণে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব, দাম্পত্যে একটা দ্বন্দ্ব তৈরি হওয়ার সম্ভাবনা। কিছু ক্ষেত্রে মাথা গরম হয়ে একটা মালি মোকদ্দমা পর্যায়ে বা একটা বিচ্ছেদের পূর্ব মুহূর্ত, প্রাক মুহূর্ত যেটা, সেরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ রবির মতো গ্রহ তিনি ওখানে নিচস্থ হয়ে যাচ্ছেন, আর মঙ্গল সেখানে অবস্থান করে আছেন, একটু মাথা গরম হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আবার শুক্র, আপনার সপ্তমাধিপতি শুক্র, তিনি নিচস্থ। তাহলে সব মিলিয়ে দেখা যাচ্ছে দাম্পত্য ক্ষেত্রটা মোটেও ভালো নয়, আর ব্যবসার ক্ষেত্রটাও বলি আপনাদের কিন্তু ভালো যাচ্ছে না। সুতরাং যারা ব্যবসায়ী আছেন তাদের বলবো একদম চোখ কান খোলা রাখুন, কোনো ইনভেস্ট করার দরকার নেই। যেটুকু মাল আছে যথা সময়ে যাতে সেটাকে বিক্রি করতে পারেন, কাঁচা মালটা যেন নিয়ম মাফিকভাবে আসে, সব দিকে আপনাকে দৃষ্টিদান রাখতে হবে, দৃষ্টি দিয়ে চলতে হবে। না হলে কিন্তু ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, মাল ড্যামেজ হয়ে যেতে পারে। যে মাল আপনি আমদানি করেন সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। ঋণের তো সম্ভাবনা দেখালাম, এটা দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে ঋণ, দাম্পত্যের সমস্যা, বিবাহের যে একটা পরবর্তী জীবনকাল আপনারা অতিবাহিত করছেন সেখানে দেখা যাবে এমন কিছু মাথা গরম হওয়ার ফলে কিছু সমস্যা দেখা দেবে। আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা, রোগ ব্যাধিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা আপনার স্বামী যেই হোক তার কিন্তু একটা রোগ ব্যাধিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা আমি প্রবলভাবে দেখতে পাচ্ছি। সুতরাং আপনার পার্টনারের প্রতি আপনাকে দৃষ্টিদান রাখতে হবে, শরীরের প্রতি দৃষ্টি রাখতে হবে, তাকে একটু মানিয়ে নিয়ে চলতে হবে, না হলে উভয় পক্ষ মাথা গরম করে সম্পর্কটার অবনতি ঘটিয়ে ফেলবেন। বিবাহ যারা করতে চাইছেন আমি বলবো না, যদিও এখানে দেখুন অষ্টমপতি হয়ে মঙ্গল বসে আছেন, ষষ্ঠপতি বুধ চলে এসছেন, মানে ওই জায়গাটা ভালো নয়, এক কথায় ভালো দেখছি না। বিবাহ করার প্রয়োজন নেই, একটু সময়টা যাক, তারপর বিবাহ করবেন। এবারে অষ্টম মঙ্গল অধিপতি তিনি কিন্তু 28 তারিখ যাচ্ছেন অষ্টমে। এই ক্ষেত্রে 28 তারিখের পর দেখা যাবে আপনার বেশ কিছু খারাপ দিক ভালো হওয়ার সম্ভাবনা, অপমান, অপযশ, বদনাম, ক্ষয়ক্ষতি, ধ্বংস, এইগুলো বেশ কিছুটা রোধ হবে যখন মঙ্গল অষ্টমে প্রবেশ করে যাবেন, কারণ তিনি স্বগৃহী হয়ে যাবেন, সেই ঘরটাকে খারাপ করতে দেবেন না। সুতরাং কিন্তু আপনি ভালো ফল পাবেন। হ্যাঁ, মেবি কোনো উত্তরাধিকার সূত্রজনিত কারণে কিছু প্রাপ্তি ঘটতে পারে। আবার বিদেশ সম্বন্ধিত কিছু জায়গা থেকে আপনার উপার্জন বা টাকা পয়সা আসার সম্ভাবনা, যারা অবশ্য বিদেশ রিলেটেড কাজের সাথে যুক্ত আছেন, ব্যবসা হোক, কর্ম হোক বা অন্য কিছু হোক, তাদের সম্ভাবনাটা ভালো দেখাচ্ছে। নবম ঘর হচ্ছে ভাগ্যস্থল, ভাগ্য, ধর্ম, পিতা ইত্যাদি আলোচনা করা হয়। অধিপতি বৃহস্পতি চতুর্থে চলে আসছেন, অর্থাৎ ভাগ্যের অধিপতি চতুর্থে সুখস্থলে চলে আসছেন। সুতরাং দেখা যাচ্ছে ভাগ্য আপনাকে দুহাত ভরে সুখ স্বাচ্ছন্দ্য দান করবেন। আমি আগেও বলেছি চতুর্থ ঘরের বিষয়টা। এবারে ভাগ্যপতি যদি নিজে চতুর্থে তুঙ্গ অবস্থায় থাকেন, তাহলে অবশ্যই আপনাকে একটা শুভ ফল দান করছেন। ভাগ্য মানে কোনো দেখার বস্তু নয়, সেটা গোল কি চারকোনা নয়, বিভিন্ন যে জীবনী থেকে উঠে আসা ঘটনাবলী, ভালো মন্দের উপর আমরা ভাগ্যটাকে বিবেচনা করি।
সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতির মতো গ্রহ যেহেতু আপনার ভাগ্যপতি, তিনি যেহেতু চতুর্থে উচ্চ অবস্থায় অবস্থান করছেন, সুতরাং ভাগ্যের পরিপূর্ণ সহায়তা পাবেন, পিতার একটা পরিপূর্ণ সহায়তা পাবেন। বাবার পরামর্শে চলুন, এই সময়কালটা আপনি যথেষ্ট উপকৃত হবেন। আপনার কিছু বাড়িতে ধর্মীয় আচরণ হবে, পূজা পাঠ হবে, ধর্মীয় কারণে কিছু খরচ হতে পারে, আপনি নিজে ধর্মীয় কারণে পরিবার সহ নিয়োজিত হতে পারেন এই সময়কালটায়। দশম স্থল কর্মস্থল, সবাই আমরা চাই মানুষ হিসেবে কিছু কাজ করতে। কর্মাধিপতি তিনি কিন্তু দ্বাদশে চলে গেছেন এবং কালপুরুষ চক্রের ওটা দ্বাদশও ঘর। এই ক্ষেত্রে বলবো কর্মাধিপতি দ্বাদশে যাওয়ার সুবাদে যারা বিদেশে কাজ করেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো, খারাপ নয়। তবে সেখানে তিনি আবার বক্রী হয়ে একাদশের মতো ফল দিচ্ছেন, কিন্তু অবস্থান করে আছেন দ্বাদশে। এই ক্ষেত্রে বলি কিছু কিছু বিদেশ রিলেটেড কাজ থেকে উপার্জন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। আর স্বদেশে যারা কাজ করেন একটু সাবধানতার সাথে কাজ করুন, কারণ আপনার দশমাধিপতি দ্বাদশে যে কোনো কারণে আপনাকে দূরে ট্রান্সফার করে দেওয়া হতে পারে, বা কর্মক্ষেত্রে আপনার একটা ঝামেলা হতে পারে, কর্ম চলে যেতে পারে, বিবিধ ঘটনা ঘটতে পারে। কর্মক্ষেত্রে যারা স্বদেশে আছেন একটা অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়বেন। যারা বিদেশে কাজ করেন, বিদেশি কোম্পানিতে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু উপার্জন বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, একটা ভালো ফল পাবেন। একাদশে রাহু, যেটা লাভস্থল বলা হয়, উপার্জন স্থল বলা হয়, রাহু বসে থাকলে রাহু সাধারণত বিদেশি অর্থকেই ইঙ্গিত বেশি করেন, হঠাৎ কিছু প্রাপ্তি ইঙ্গিত করেন। যেহেতু একাদশে রাহু বসে আছেন, হঠাৎ কিছু ধনাগমন দেখা যাচ্ছে, হঠাৎ কিছু প্রাপ্তি দেখা যাচ্ছে, উপার্জন দেখা যাচ্ছে রাহুর কারণে। আর যেহেতু শনি দশমপতি হয়ে দ্বাদশে বসে একাদশের ন্যায় ফল দিচ্ছেন, বেশ কিছুটা উপার্জন বৃদ্ধি করবেন। তা আমি আগেও বলেছি, স্বদেশের তুলনায় যারা বিদেশ সম্বন্ধিত কাজে যুক্ত আছেন তাদের লাভবান হওয়ার যোগটা প্রবল। চলে যায় দ্বাদশ ঘর ব্যয়স্থল। ব্যয়ের অধিপতি কিন্তু আপনার চতুর্থে, অর্থাৎ কিছু প্রয়োজনীয় দ্রব্যাদি গৃহের ক্ষেত্রে, যানবাহন ক্রয়ের ক্ষেত্রে, গৃহ ক্রয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ের জন্য আপনার একটু খরচ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এখানে শনি বসে আছেন, তবে শনি যেহেতু একাদশের মতো ফল দিচ্ছেন, সেই ক্ষেত্রে বলবো যে দেখুন কিছু কিছু ক্ষেত্রে কর্মে ঝামেলা আপনাকে বললাম, সেই ক্ষেত্র বা ব্যয়, উপার্জনটাও ব্যয় হতে পারে, তবে সেটা কিঞ্চিত, কারণ তিনি আবার ব্যয় থেকে যেহেতু উপার্জনের দিকেই প্রভাব বিস্তার করছেন, সেক্ষেত্রে হয়তো ব্যয় হলেও কিছু কিছু জিনিস কেনাকাটার ক্ষেত্রে, বাকি হাসপাতাল জাতীয় ক্ষেত্র বা আইনি জটিলতা থেকে ব্যয়টা কিঞ্চিত কমবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে পারিবারিক সরঞ্জাম কিছু কেনার জন্য ব্যয়যোগটা প্রবল দেখা যাচ্ছে। যাই হোক, বিষয়টাকে একটু সংক্ষেপে প্রয়োজনীয় বিষয়ে আলোচনা করলাম। আলোচনা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু অতি কথা বাড়িয়ে বলি না, আর যেটুকু প্রয়োজন ওটুকুই বলছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর কী ধরনের আলোচনা চাইছেন উল্লেখ করুন। আমি আগে উল্লেখ করেছি স্থাপিত যোগ দিয়েছি আমি একদম তত্ত্বগতভাবে। আপনারা দেখুন, শুনুন, উপলব্ধি করুন, তাতে কি ভালো ফল পাওয়া যায়, কি খারাপ ফল পাওয়া যায়। এবং আপনার এই রাশিচক্রের আজকের আলোচনা আপনার কেমন লাগলো কমেন্টে লিখুন। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।